বাগেরহাটের শরণখোলা উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ মে দুপুরে শরণখোলা জলেরঘাট এলাকায় সাউথখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন মামলার বাদী শহীদুল ইসলাম, নিহতের স্ত্রী সুমাইয়া বেগম, মামলার সাক্ষী সাগর হোসেন, নাসিমা বেগম, নজরুল ইসলাম ও এম মাসুদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা সেলিম খান, হালিম খান, মাস্টার বদিউল ইসলাম, বাদল হোসেন, আব্দুল হক ফারাজি, মাসুম ফরাজি, রিয়াদুল ফরাজি, কবির হোসেন, মুকুল হোসেন খান, ফিরোজা বেগম, বাবুল ফরাজি, মরিয়ম খাতুন, খাদিজা বেগম, রানী বেগম, রোকেয়া বেগম সহ ইউনিয়নের ৫ শতাধিক স্থানীয় বাসিন্দা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তারা বলেন, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে হুমকি দেওয়া হচ্ছে। বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা মামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, শরণখোলা এলাকার মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম মাসুম শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসার পথে ১ মার্চ রাতে দুই গ্রুপের মধ্যে একটি মারামারির ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত একদল সন্ত্রাসী কুপিয়ে আহত করার পর তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ওই দিন রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ তানজির বয়াতি পরের দিন মৃতের ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে স্থানীয় আফজাল জমাদ্দার, মিজান হাওলাদার, ইবনুর হাওলাদার, খলিল বয়াতি, ইব্রাহিম বয়াতি, মিজান হাওলাদার, সেলিম হাওলাদার, আবদুল্লাহ হাওলাদার, শাহজাহান বয়াতি, বারেক শরীফ, ইদ্রিস হাওলাদার, মোহাম্মদ দেলোয়ার হাওলাদার, রাসেল মোল্লা, মনির হাওলাদার, শাহজালাল বয়াতি, মোহাম্মদ তানভীর বয়াতিদের এজাহারে নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত আসামি দিয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আমি সামনাসামনি দেখছি আফজাল, খলিল, ইব্রাহিম, মিজান, তারপরে আরো অনেক লোক ছিল। তাদের আমি অন্ধকারে, অনেক রাত ছিল, অন্ধকারে চিনতে পারিনি। এই কয়জন আমার স্বামীর কলার ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। আমার চোখের সামনে থেকে আফজালের পাও আমি জড়াই ধরছি যে আল্লাহর দোহাই লাগে আমার স্বামীর তোমরা ছাড়তে দাও, এরকম করে মারো না। ও আমার বুকে লাথি মেরে আমারে ফালাইয়ে দেছে। আমি প্রশাসনের কাছে একটাই দাবি জানাই, ওদের এই 4 জনের নিশ্চিত ফাঁসি দেওয়া হোক। আমার স্বামীর মৃত্যুর ফাঁসি চাই আমি। তারপরে স্যার আমার মায়ের জীবনটা শেষ করে দিলে, আমার জামাইটার আর মারছি লাইলে, আমি তো কথাই করছি না। আমার জামাইটার মারছে, আমার স্বামী এরকমের হামকি ধমকি দিচ্ছে, আমার জামাই বাইগুলো হামকি ধমকি দিচ্ছে, তার মামু আছে খলিল খেয়ে তার হামকি ধমকি দিচ্ছে। এইভাবে হামকি ধমকি চলতে আছে এখন বর্তমানে। এখন তো আমরা দেশেই থাকার মতন আমাকে কোনো সিস্টেম নাই স্যার। আমরা তারেক জিয়ার কাছে একটাই জানাই কথা, জানা আমার জামাইয়ের এই মৃত্যুতে জানি ওদেরকে ফাঁসি দেওয়া হয়। আমি এই ফাঁসিটাই খালি চাই। যেন তুমি কেস উঠাই ফেলাও, আর নাহলে তোমারও মারে ফেলাবো। এখন আমি কি করব? আমি নিরুপায় হয়ে একটা মানববন্ধন করছি শরণখোলা থানায়। যেন আমাদের ইনচার্জ সে মামলার কোনো রিপোর্ট বাগেরহাটে পাঠাইতেছে না, সর্ব আসামির জামিন হয়ে যাইতেছে। এখন আমি কি করব? আমি তো দেশে, আর আমার এই দেশে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। এই আসামিগুণ আইয়ে সবাই আমি হুমকি মুখে খাইছি, আমাকে মেরে ফেলবে। মারামারি শুরুতে আমি ওর সাথে ছিলাম, যখন হয়েছে যে আফজাল বুকে আঘাত করে আর হয়েছে মিজান পিছন থেকে হয়েছে যে আমার চাচার মাথায় আঘাত করে, তখন আমাকেও ধাওয়া দেয়। আমার পিছে রানে একটা বাড়ি লাগে, তখন আমি হয়েছে যে দিশেহারা হয়ে সামনের দিকে দৌড় দিয়ে চাচারা ফালাই দিকে চলে যাই। আমি হয়েছে যে তার বাঁচাইতে পারিনি, ঠেকাইতে পারিনি। আর আমি হয়েছে যে যেহেতু 1 নম্বর সাক্ষী, সে আমি হয়েছে আসামিরা হুমকি দামকি দিতেছে, আমাকে পাইলেও রাতের আধারে হয়তো বা মেরে ফেলবে। শরণখোলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার জীবনের নিরাপত্তা কি, আমি তো একা মানুষ, একা একা চলাফেরা করি রাত বিয়াল, যদি আমাকে মেরে ফেলে। সব আসামিরা বাড়িতে আছে, এখন জামিন হয়ে গেছে 1 মাস 10 দিন 15 দিনের ভিতরে। আমি তাদেরকে গ্রেপ্তার করার দৃষ্টি আকর্ষণ করছি। আর হচ্ছে যে আমার জীবনের নিরাপত্তা হীনতায় আছি। আরিফুল ইসলাম মাসুমকে হত্যা করার পর যে আসামিগুলো গ্রেপ্তার করা হয়েছে, আসামিগুলো সব জামিনে বের হয়ে আসার পরে
আমাদেরকে হুমকি ধুমকি দিতেছে বিভিন্ন রকমের, যে তোমরা তোমাকে মারি ফেলাম, সাক্ষী দিবি না, আমি 2 নম্বর সাক্ষী, তুই সাক্ষী কি দিবি, তুই হেতু তোমাকে বাঁচবি না, ঠিক আছে, তা তোরা এমন করে আমরা দেখতে আসি এবং হুমকি দিতে আছে। তা আমি মনে করেন দৃষ্টি আকর্ষণ করছি শৃঙ্খলা প্রশাসনকে, যে এই আসামিগুলো যদি আবার আইনের আওতায় নেওয়া হয় তাহলে আমরা হয়তো নিরাপত্তা থাকতে পারবো। আমরা যাদের অভিযুক্ত করছি তারা জেলে গেছে, কিন্তু অল্প দিনের ভিতরেই তারা জেল থেকে বের হয়ে আসছে, কিন্তু আদালত সুস্থ কোনো বিচার করতেছে না। তারা দেশে আইসা আমাদের আব্বুকে হুমকি দিতেছে, ভাইরে হুমকি দিতেছে, তারা থাকতে দেবে না, বাঁচতে দেবে না, এই 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 হুমকিগুলো তারা দিতেছে। কিন্তু আমরা তো ভয়ে আছি, আমরা তো সুস্থভাবে এখানে যারা বাঁচতে আছে আমার ফ্যামিলিতে তাদের হুমকি দিতেছে, তারা এই করলো কেন, হেই করলো কেন, এই কেস করলো কেন, তারা এর ভিতরে আসিল না, এই নুনের বাড়ি থাকবে না, হ্যাঁ এটা ঠিক, তোমরা নুন থোয়ার বাড়ি পাবা না, এইসব অভিযুক্ত করতেছে আমাদের উপর, আমার বাপসার উপর সরাসরি হুমকি দিতেছে। আমরা চাই আদালতের কাছে এবং আইনের কাছে, আমাদের একটাই দাবি যে এই অভিযুক্তদের তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক এবং সুস্থ বিচার করা হোক, রিপোর্টের মাধ্যমে, রিপোর্টে যা আছে তার ভিত্তিতে বিচার করা হোক। 1 নম্বর আসামি সহ আরো 4 জন স্যারেন্ডার করলো, রিমান্ডের আবেদন করলো আমাদের এই মামলার আয়ু সাহেব, কোর্ট সেই রিমান্ডের আবেদন নাকচ করে দিয়েছে। 1 নম্বর আসামি। তা এখন আইন কোথায় যাচ্ছে, কি হবে? জামিনে আসার পরে এই বাদী সহ এই সাক্ষীরা অত্র এলাকার এরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই কয়েকদিন আগে কোচ এবং লাঠি টেটি লই নামছে, দাও টাও নিয়ে নামছে, মারধর করবে। এই থানায় ফোন দেওয়ার পরে থানার থেকে পুলিশ আসছে, এদেরকেও ভয়বিদ্যায় থানায় জিডি করা হয়েছে। কিন্তু কি জানি এটা অলৌকিক ঘটনা যে রিমান্ডে যে আসামিদেরকে আনা হলো, রিমান্ডের যে কি কোনো প্রতিবেদন কোর্টে গেল না। কিন্তু আমার কথা হলে যে এরা যে এখন রাত্রেও যে ঘরে থাকবে এর কোনো নিশ্চয়তা নাই, বাইরে বেরোবে। কারণ এই যে মিজান এলাকাটা এই পাশের সুন্দরবনে একটা ডাকাতি মামলায় আসামি, মামলা চলমান, এবং এই মার্ডার মামলা থেকে জামিনে আসার পরে ওই মামলা তারে আবার অ্যারেস্ট করছে এইখান থেকে, আবার 3 দিন পর আবার জামিনে হয়ে চলে আসছে। এবং আরো যারা আছে আফজাল টাফজাল, এগুলো সুন্দরবনে হরিণ বাঘ শিকারের অনেক প্রমাণ রয়েছে ফরেস্টে, যে করে এদের বিরুদ্ধে এদের নামে কোনো পাস হয় না স্টেশনে, যে কারণে এরা খুবই দুর্দর্শ। এই আসামির যদি বাহিরে থাকে বিচার না হওয়া পর্যন্ত, তাহলে এদের এই বাদী সাক্ষীদের কোনো জীবনে কোনো নিরাপত্তা নাই, যে কোনো সময় আরেকটা ঘটনা ঘটবে।